দেশ বিদেশে ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ মেট্রো সেম বিজনেস রিপোর্টে। সৌদিতে নতুন শ্রম আইন কার্যকর, ইচ্ছে মতো কর্মস্থল পরিবর্তন করতে পারবেন বাংলাদেশি কর্মীরা। করোনা সংকট কাটাতে কর ছাড় চায় ট্যানারি মালিকরা। কাঁচামাল আমদানিতে শুল্ক কমানোর প্রস্তাব পশুখাদ্য আর শস্যবীজ প্রস্তুতকারকদের। অর্থনীতির প্রায় সব সূচকেই পাকিস্তানকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ, পঞ্চম এশিয়ান টাইগার হবার অঙ্গীকার। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। সৌদিতে কর্মরত বাংলাদেশিরা এখন চাইলেই নিয়োগকর্তার অনুমতি ছাড়া নিয়ম মেনে তাদের কর্মস্থল পরিবর্তন করতে পারবেন। ইচ্ছে অনুযায়ী আসা যাওয়া করতে পারবেন দেশে। ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত জানিয়েছেন, এরই মধ্যে কার্যকর হয়েছে এই নিয়ম। মাসিক রাহাতের রিপোর্ট। প্রবাসে সবচেয়ে বেশি বাংলাদেশি কর্মী কাজ করছেন সৌদি আরবে। শুধু গেল 5 বছরে দেশটিতে কাজ নিয়ে গেছেন প্রায় 16 লাখ কর্মী। দেশটিতে আগের কাফালা পদ্ধতি অনুযায়ী কোনো কর্মী চাইলেই নিয়োগকর্তার অনুমতি ছাড়া তাদের কর্মস্থল পরিবর্তন করতে পারতেন না। ছুটি পেতেও পড়তে হতো সমস্যায়। প্রবাসী কর্মীদের জন্য পরিবর্তন করা হয়েছে এই আইন, যা এরই মধ্যে কার্যকর করেছে দেশটি। This will give the freedom for the worker to choose the employer he wants to work with and the company he wants to work in with a special regulation, and he cannot just only change them. He can go re-entry visit without giving without knowing of that. Also he can go for exit and final exit for his visa. মুজিব বর্ষ, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৪৫ বছর পূর্তি উপলক্ষে গণমাধ্যমকে সৌদি রাষ্ট্রদূত আরও জানান, এখন গড়ে প্রতিদিন ৩,০০০ কর্মীর ভিসা সত্যায়িত করছে দূতাবাস। My colleague here in the embassy is working late at night. We are processing more than 3,000 passports a day. It means that we are participating in make the unemployment here in Bangladesh in this bad circumstances of coronavirus easier for Bangladeshi people. বাংলাদেশিদের সৌদি শ্রমবাজার ধরে রাখতে দক্ষ কর্মী তৈরির উপরও জোর দেন রাষ্ট্রদূত। মাশরেক রাহাত, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। আগামী বাজেটে পশুখাদ্য তৈরির কাঁচামাল এবং শস্যবীজ আমদানিতে শুল্ক কর ছাড় চেয়েছেন ব্যবসায়ীরা। করোনা সংকট বিবেচনায় রপ্তানিমুখী শিল্পের করের বোঝা কমানোর দাবি জানিয়েছেন চামড়া শিল্পের উদ্যোক্তারা। এই শিল্পের জন্য রাসায়নিক দ্রব্য আমদানিতে ফ্ল্যাট রেটও চান তারা। রোববার জাতীয় রাজস্ব ভবনে অনুষ্ঠিত প্রাক বাজেট আলোচনায় এসব প্রস্তাব তুলে ধরা হয়। মাছ, মুরগি থেকে শুরু করে গবাদি পশুর খাদ্য তৈরিতে প্রায় ৭৫ ধরনের কাঁচামাল ব্যবহার হয়। করোনার কারণে যেগুলোর মূল্য বৃদ্ধি পেয়েছে আন্তর্জাতিক বাজারে। ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের হিসেবে গেল বছরের নভেম্বরের পর থেকে এখন পর্যন্ত কাঁচামালের দাম বেড়েছে গড়ে ৩০ ভাগ। বেড়েছে পরিবহন ব্যয়ও, কিন্তু সেই অনুপাতে খুচরা বাজারে ফিডের দাম বাড়েনি বলে দাবি এ খাতের উদ্যোক্তাদের। এমন পরিস্থিতিতে আগামী বাজেটে কর ছাড় চান এ খাতের উদ্যোক্তারা। যেরকম আপনার এইটা 2011 সালে 0 ছিল, 11তে এসে এটা হঠাৎ করে 5% কর্পোরেট ট্যাক্স আসতো, তারপরে 14তে গিয়ে এটা হয়ে গেল আবার 3%, আবার 16তে গিয়ে এটা হয়ে গেল 15%। তো এইটা করাতে আমাদের উপর একটা ধাক্কা আসে। তো এইটা একটু বিবেচনা করার জন্য আপনাকে এটা যদি 5% করা যায়, এটা একটা আমাদের সুপারিশ আছে। বছরে প্রায় 12.5 লাখ টন শস্য বীজের চাহিদা রয়েছে দেশে, যার বড় অংশই সরবরাহ করে স্থানীয় উৎপাদকরা। তারপরও মরিচ, ধনিয়া সহ বেশ কিছু সবজি বীজ আমদানি করতে হয় বাংলাদেশকে। এসব বীজ আমদানির ক্ষেত্রে রাজস্ব বোর্ডের বেঁধে দেওয়া শর্ত সহজ করার প্রস্তাব জানিয়েছেন ব্যবসায়ীরা। ধনিয়ার বীজ, মরিচের বীজ, এগুলো আমাদের দেশে উৎপাদন এখন কষ্টকর হয়ে পড়েছে এবং উৎপাদন অসম্ভব হয়ে পড়েছে, বিশেষ করে আমাদের জলবায়ুগত পরিবর্তনের কারণে, এবং আমাদের ভবিষ্যতে আগামী হয়তো আরও এই অসুবিধাগুলো হবে। এবং আলু বীজ, তো আমরা চাচ্ছি যে এই জিনিসগুলোর উপরে আমরা কিছু ক্ষেত্রে কর আরোপ করা আছে। আমরা এগুলোর জন্য গত বাজেটের আগেও আমরা একটা প্রস্তাবনা পেশ করেছিলাম যে এগুলোর উপর যেন আমাদের কোনো আয়কর এবং কোনো আমদানি শুল্ক এবং অন্যান্য শুল্ক যেন আরোপ করা না হয়। করোনার কারণে রপ্তানি কমেছে চামড়া ও চামড়াজাত পণ্যের। রপ্তানিকারকদের হিসেবে 2019-20 অর্থ বছরে চামড়াজাত পণ্য ও পাদুকার রপ্তানি প্রায় 22 ভাগ কমেছে। এমন পরিস্থিতিতে আগামী বাজেটে করের বোঝা কমিয়ে আনার আহ্বান ব্যবসায়ীদের। চামড়া ও চামড়াজাত পণ্য শিল্পে
কর্পোরেট ট্যাক্সের হারের কথাটা, সেটা 25% আমরা দেখতে পাই কর্পোরেট ট্যাক্স দেওয়া হয় গ্রিন ইন্ডাস্ট্রির জন্য বিজিএমইকে। সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের এটা অনেক বেশি, 32.5%। তো সেই জায়গায় যদি আপনারা একটু আমাদের দিকে নজর দেন। নন বন্ড ট্যানারিগুলো বন্ডের সাথে প্রতিযোগিতা করে মার্কেটে টিকে আসতে পারতেছে না, যার কারণে আমরা চাচ্ছি যে কেমিক্যালি একটা ফ্ল্যাট রেট করার জন্য। একটা ফ্ল্যাট রেট হইলে সেই ক্ষেত্রে নন বন্ড যারা ট্যানারি আছেন তারাও প্রতিযোগিতা করে মার্কেটে টিকে থাকতে পারবে। প্রাক বাজেট আলোচনায় সম্পূরক শুল্ক প্রত্যাহার চেয়েছে পেইন্ট শিল্পের উদ্যোক্তারা। ব্যবসায়ীদের এসব প্রস্তাব আগামী বাজেটে বিবেচনা করা হবে বলে আশ্বাস জাতীয় রাজস্ব বোর্ডের। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। মাথাপিছু আয় থেকে শুরু করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিংবা রপ্তানি আয়, অর্থনীতির প্রায় সব সূচকেই পাকিস্তানের থেকে এখন অনেক এগিয়ে বাংলাদেশ। স্বাধীনতার মাত্র 50 বছরে এই অর্জনকে অভূতপূর্ব বলেই মনে করেন বিশ্লেষকরা। আর সরকারের আশা, করোনার ধাক্কা সামলে শিগগিরই পঞ্চম এশিয়ান টাইগারে পরিণত হবে বাংলাদেশ। রক্তক্ষয়ী ওই যুদ্ধে 56,000 বর্গমাইলের ভূখণ্ডটিকে যেন ধ্বংসস্তূপে পরিণত করেছিল পাকিস্তান। বিশ্বব্যাংকের হিসেবে শুধু এক যোগাযোগ খাতেই $20 কোটি ক্ষতি হয়েছিল 1971-এ। গোটা দেশের ক্ষয়ক্ষতির পরিমাণটা যে আরও কয়েক গুণ তা সহজেই অনুমেয়। 50 বছর পর সেই বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপির আকার দাঁড়িয়েছে $33,800 কোটি, আর পাকিস্তানের 27,800 কোটি। হিসেব বলছে গেল এক দশকে তাদের থেকে দ্বিগুণ গতিতে এগিয়েছে এদেশের অর্থনীতি। অনেক অর্জন হয়েছে, বিশেষ করে গত 12 বছরে আমরা পাকিস্তানের মাথাপিছু আয়, ভারতের মাথাপিছু আয়কে ছাড়িয়ে গেছি। তবে হ্যাঁ, অর্থনৈতিক প্রবৃদ্ধি তখনই টেকসই হয় যখন তার বিতরণটা সমভাবে সকল মানুষের মধ্যে হয়। কাজেই এখন বড় চ্যালেঞ্জ হলো দেশ যে এগিয়ে যাচ্ছে, অর্থনৈতিক প্রবৃদ্ধি থেকে সামাজিক রূপান্তর হচ্ছে, কিন্তু মধ্যস্বত্বভোগীদের ক্ষমতা খর্ব করতে হবে। অর্থনীতিকে এমন শক্ত অবস্থানে এনে দিতে বড় অবদান রেখেছে রপ্তানি আয়। এ খাতে বাংলাদেশ 2019-এ আয় করেছে $4,650 কোটি, আর পাকিস্তান পড়ে আছে 2,815 কোটিতে। বৈদেশিক মুদ্রার রিজার্ভেও দুই দেশের ব্যবধান এখন 3 গুণের বেশি। শতকরা হিসেবে বেকারত্বের হারও বেশি পাকিস্তানে। তাদের থেকে মাথাপিছু আয়ও এগিয়ে বাংলাদেশ। তবে এখানেই শেষ নয়, লক্ষ্য এখন এশিয়ার সেরাদের তালিকায় নাম লেখানোর। যদিও সে পথে বাধা হয়ে দাঁড়িয়েছে কোভিড-19। চারটা যে এশিয়ান টাইগার সবাই কিন্তু 6, 7, 8 এই অনুপাতে জিডিপিতে প্রবৃদ্ধি অর্জন করেছে। আমরা কিন্তু অলমোস্ট একই ধারাবাহিকতায় কিন্তু আমরা কিন্তু চলে আসছিলাম। আমরা যদি কোনো 5টি বছর পেতাম, তাহলে আমার দৃঢ় বিশ্বাস আমরা 5th এশিয়ান টাইগার হিসেবে আমরা আবির্ভূত হতে পারতাম। যাই হোক, এখন আমরা উইল রিকভার এভরিথিং, উইল গেট ব্যাক টু দ্য ওল্ড সিচুয়েশন, এবং আমাদের সেই অবস্থানে গেলে আমরা 5th এশিয়ান টাইগার ইনশাআল্লাহ হবে। সেই সঙ্গে 2041 সালে স্বাধীনতার 70তম বার্ষিকীতে উন্নত রাষ্ট্র হবার লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দেশের নির্মাণ শিল্পের অন্যতম উপকরণ সিমেন্টের দাম বাড়ছে দফায় দফায়। গেল কয়েক সপ্তাহের ব্যবধানে দেশের প্রায় সব ব্র্যান্ডের সিমেন্টের বস্তা প্রতি দাম বেড়েছে 20 থেকে 50 টাকা পর্যন্ত। উৎপাদনকারীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বৃদ্ধি পাওয়ায় বেড়েছে উৎপাদন খরচ। সঞ্জীব দেববাবুর ক্যামেরায় নাজমুল সাদেকের রিপোর্ট। মধ্যপ্রাচ্যে থাকেন মোহাম্মদ শফিউল ইসলাম। 3 মাস আগে দেশে ফিরে বাড়ির কাজ শুরু করেছেন। গেল মাসে তিনি যে দামে সিমেন্ট কিনেছেন, এখন আর সে দামে পাচ্ছেন না। এতে হতাশ তিনি। আগে ছিল 380-85, ওই সিমেন্ট এখন 700 টাকার মতো উপরে গেছে। 20-30 টাকা প্রতি ব্যাগে বেড়ে গেছে। আমাদের খরচও বেড়ে গেছে। তো কী করবো, এখন কাজ ধরে ফেলছি, মনে করেন কাজ তো করতে হবে। বিক্রেতারা জানান, 5 থেকে 10 টাকা করে বাড়তে বাড়তে 3 সপ্তাহে সিমেন্টের দাম বস্তা প্রতি বেড়েছে 20 থেকে 50 টাকা পর্যন্ত। অনেক সময় বেশি দাম দিয়েও সময় মতো সিমেন্ট পাওয়া যায় না। সব আইটেমের বাড়তে 20, 30, 50 টাকা পর্যন্ত বাড়তে চলতেছে।
এবং আমরা ঠিকমতো সরবরাহ করতে পারতেছি না ভোক্তাদেরকে। আগের চাইতে আমাকে 20 থেকে 30 টাকা ব্যবধানে বিক্রি করতে হচ্ছে এবং এটার জন্য আমাকে কাস্টমারকে জবাবদিহিতা করতে হচ্ছে। সব সিমেন্টে 50-60 টাকা করে বেড়ে গেছে এবং সব সিমেন্টে মিলের মধ্যে সমস্যা। আজকে প্রোগ্রাম দিলে 10 দিনও মাল আসতেছে না। উৎপাদনকারীরা বলছেন আন্তর্জাতিক বাজারে ক্লিংকার সহ সব কাঁচামালের দাম বেড়েছে। এছাড়া করোনার কারণে আন্তর্জাতিক রুটে জাহাজ সংকটের ফলে কাঁচামাল আমদানিতে গুনতে হচ্ছে বেশি ভাড়া। এতে বেড়েছে উৎপাদন খরচ, যার প্রভাব পড়েছে বিক্রয় মূল্যে। দীর্ঘদিন বন্ধ থাকার কারণে আপনার চাহিদাটা এক জায়গায় আটকানো ছিল। হঠাৎ প্রচুর চাহিদা তৈরি হওয়াতে সে পরিমাণ জাহাজ তো আপনার বাজারে নেই, তো জাহাজের একটা সংকট তৈরি হয়েছে। এই জাহাজের সংকটের কারণেই বেসিক্যালি আপনার এই পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে। যে জায়গাতে কোল আগে মনে করেন $80 নিত, ওই জায়গাতে কোল নিচ্ছে $160। তো বেশিরভাগ তো এনার্জি হয় কোল দিয়ে, তো যেটা ক্লিংকার যেটা তৈরি হয় ওটা কোল দিয়ে করতেছে, কোল দিয়ে বার্ন করে এনার্জি করে, তো ডেফিনেটলি ক্লিংকার কষ্ট বেড়ে গেছে। দেশের অবকাঠামোগত উন্নয়ন ও নির্মাণ শিল্পের অপরিহার্য কাঁচামাল সিমেন্ট, এর দাম বাড়ার প্রভাব পড়তে পারে দেশের ক্রমবর্ধমান উন্নয়নে। তাই সিমেন্টের দাম স্থিতিশীল রাখতে সরকারকে এখনই উদ্যোগ নেওয়ার পরামর্শ নির্মাণ সংশ্লিষ্টদের। নাজমুল সাদেকি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ইতিবাচকভাবে সপ্তাহ শুরু করলো ঢাকা স্টক এক্সচেঞ্জ। সার্বিক সূচক ডিএসসিএক্স 16 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5343-এ। বেচাকেনা হয়েছে 382 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 134টির, কমেছে 84টির, আর অপরিবর্তিত আছে 132টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ব্র্যাকিপিএল স্টক ব্রোকারেজের। আজকে আমরা দেখেছি যে মার্কেট 20 পয়েন্ট পজিটিভে ক্লোজ হয়েছে, কিন্তু একই সময় টার্নওভার প্রায় 21%-এর মতো বিগত দিন থেকে পড়ে গেছে। এর মূলত কারণ হতে পারে, আমরা দেখতে পাচ্ছি যে প্রতিদিনই আপাতত করোনা ভাইরাস কেসেস বৃদ্ধি পাচ্ছে এবং এক্ষেত্রে ইট রিচড অ্যাজ হাই অ্যাজ 3600+। সো এক্ষেত্রে ইনভেস্টার্সরা মূলত এখন অবজার্ভ করছেন যে মার্কেট কোন দিকে যাবে, ইকোনমিক রিকভারি কতটুকু, এটার জন্য কতটুকু ইম্প্যাক্ট হতে পারে, এবং সেই বেসিসে হয়তো তাদের পরবর্তী পার্টিসিপেশনটা আসতে পারে। সো আমরা এক্সপেক্ট করছি যে অবস্থা যদি আরেকটু উন্নতি হয়, তখন দেখা যাবে যে আমরা একটু স্ট্রংলি পজিটিভ মুভমেন্ট মার্কেটে দেখতে পারবো। এবং আমরা যদি সেক্টরাল মুভমেন্টের দিকে তাকাই, তাহলে আজকে আমরা দেখতে পারবো যে জেনারেল ইন্স্যুরেন্স সবচেয়ে বেশি টার্নওভার কন্ট্রিবিউট করেছে, ফলোড বাই ব্যাংকিং সেক্টর অ্যান্ড ফার্মাসিউটিক্যাল সেক্টর। এবং মোস্টলি ট্রেডেড শেয়ারসের মধ্যে প্রথম অবস্থানে আছে বেক্সিমকো, দ্বিতীয় অবস্থানে আছে বেক্সিমকো ফার্মা এবং তৃতীয় অবস্থানে আছে প্রিমিয়ার ব্যাংক। 6 দিনেও সরানো সম্ভব হয়নি মিশরের সুয়েজ খালে আটকা পড়া কন্টেইনারবাহী জাহাজটি। খালের দুপাশে দীর্ঘ হচ্ছে জাহাজজট। পারাপারের অপেক্ষায় আটকা পড়ে আছে 300-র বেশি পণ্যবাহী জাহাজ। নৌপথটি বন্ধ থাকায় প্রতিদিন আটকা পড়ছে প্রায় $960 কোটি পণ্য। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। এভার গিভেন গেল মঙ্গলবার বিরূপ আবহাওয়ার কবলে পড়ে জাহাজটি আড়াআড়িভাবে আটকে যায় মিশরের সুয়েজ খালের মাঝ বরাবর প্রায় 2 লাখ টন ওজনের 20,000 পণ্যবাহী কন্টেইনার নিয়ে। বিশ্বের অন্যতম বড় মালবাহী জাহাজ এভার গিভেন, দৈর্ঘ্য 400 মিটার আর প্রস্থ 59 মিটার। আটকে পড়ার পর থেকে উদ্ধার তৎপরতা শুরু করে সুয়েজ খাল কর্তৃপক্ষ। ব্যবহার করা হচ্ছে শক্তিশালী সব টাগবোট আর ড্রেজার। বিশেষজ্ঞ দল আনা হয়েছে নেদারল্যান্ডস আর জাপান থেকে। তবে 6 দিন পরও সরানো সম্ভব হয়নি জাহাজটিকে। এর মধ্যে শনিবার রাতে মাত্র 100 ফুট সরাতে সম্ভব হয়েছে উদ্ধারকারী দল। জোয়ারের সহায়তা নিয়ে জাহাজটি ভাসানোর আশা করা হলেও সফল হয়নি সে পরিকল্পনা। কবে নাগাদ এটি আবার ভাসানো সম্ভব হবে তা এখনও নিশ্চিত নয়। গত রাতে আমরা কিছুটা সফল হয়েছি। আমরা যদি এই চেষ্টা চালিয়ে যেতে থাকি, তবে আশা করছি পরিস্থিতির উন্নতি হবে। তবে কবে নাগাদ এটিকে সরানো সম্ভব হবে তা নিশ্চিত করে বলা সম্ভব না। হয়তো আজ অথবা কাল, যদি সৃষ্টিকর্তা সহায় হন। এটা আসলে পরিস্থিতির উপর নির্ভর করছে জাহাজটি কিভাবে সাড়া দেয়। এই আকারের জাহাজ নিয়ে কাজ করার ক্ষেত্রে আমরা কোনো ধরনের পরিস্থিতির বিষয়ে আগে থেকে কিছু অনুমান করতে পারি না। আমরা জানি না যে এটি টেনে সরানোর সময় কি ঘটবে। জাহাজটিকে সরাতে ইতোমধ্যে প্রায় 20,000 টন বালু সরানো হয়েছে। রোববার উদ্ধার কাজে যোগ করা হয়েছে আরও 2টি শক্তিশালী টাগবোট। সব মিলিয়ে এভার গিভেনকে সরাতে কাজ করছে 14টি টাগবোট। আলোচনা চলছে পরবর্তী করণীয় নিয়ে। প্রয়োজনে জাহাজ থেকে কিছু কন্টেইনার সরিয়ে এর ওজন কমানোর কথাও ভাবছে কর্তৃপক্ষ। আর তা করতে হলে আরও 1 সপ্তাহের বেশি সময় লেগে যাবে।
জাহাজের পণ্য নামিয়ে ওজন কমানোর বিষয়টি আমাদের পরিকল্পনায় আছে, যদিও আমরা আশা করছি তা প্রয়োজন হবে না। তবে শেষ পর্যন্ত যদি তা করতেই হয় তাহলে ক্রেনের সাহায্যে জাহাজ খালি করে একে একে কন্টেইনার সরিয়ে নেব আমরা, যতক্ষণ না প্রয়োজনীয় ওজন কমানো যায় জাহাজ চলাচল উপযোগী করতে। 193 কিলোমিটার দীর্ঘ সুয়েজ খাল কমিয়ে এনেছে ইউরোপ ও এশিয়ার মধ্যকার দূরত্ব। আগে যেখানে পণ্য পৌঁছাতে 10 থেকে 12 দিন সময় লাগতো, এ নৌপথে তা পৌঁছে যায় একদিনেই, যে কারণে বিশ্ব বাণিজ্যের অন্যতম রুট হয়ে উঠেছে সুয়েজ খাল। নৌপথটি আবার কবে সচল হবে সে অনিশ্চয়তার মাঝে খালের দুপাশে আটকে পড়েছে 360টিরও বেশি তেলবাহী ও পণ্যবাহী জাহাজ। এর মধ্যে কিছু জাহাজ বিকল্প পথে আফ্রিকা হয়ে চলাচল শুরু করেছে, কিন্তু এ পথে বাড়তি ব্যয় ও সময় লাগে, যার প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ব বাণিজ্যে। এরই মধ্যে বাড়তি শুরু করেছে তেলের দর, ব্যারেল প্রতি দর উঠেছে $64 বেশি। Well, we do see some potential impacts on energy markets from the role of the Suez Canal as a key bidirectional transit route for oil, and obviously that's one of the reasons we offered assistance from the United States, or we are in close consultation with the Egyptians about that. We're going to continue to monitor market conditions and will respond appropriately if necessary, but it is something we're watching closely. আন্তর্জাতিক পণ্য পরিবহনের 12 ভাগই হয় সুয়েজ খাল দিয়ে। 2020 সালে এ পথে পরিবহন হয়েছে প্রায় 117 কোটি টন পণ্য। লয়ার্সদের হিসেব বলছে এ সংকটে প্রতিদিন গড়ে $10 বিলিয়ন পণ্য আটকে পড়ছে, যা বৈশ্বিক পণ্য বিতরণ ব্যবস্থাকে নতুন করে চাপে ফেলতে যাচ্ছে। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে, আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।